গতদিন আমরা যে সিএসএস এর প্রপার্টি গুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে কালার দেখেছিলাম। কালারের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটের কালার পরিবর্তন করতে পারি। কালার যে সিএসএস প্রপার্টি, এটার ভ্যালু আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। যেমন সরাসরি আমরা কালারের নাম লিখে দিতে পারি, অথবা হেক্স ভ্যালু দিতে পারি, অথবা আরজিবি দিতে পারি। তো সব থেকে বেশি ব্যবহার করা হয় হেক্স ভ্যালু এবং আরজিবি বা আরজিবি, এগুলো বেশি ব্যবহার করা হয়। এবং লেখা যে সাইজ থাকে, এই সাইজটা কন্ট্রোল করার জন্য আমরা যে প্রপার্টিটা ব্যবহার করতাম সেটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজে আমরা ভ্যালু দিতে পারতেছিলাম পিক্সেল, রেম, তারপরে পার্সেন্টেজ। তবে পিক্সেল এবং রেম সব থেকে বেশি ব্যবহার করা হয়। এবং কোনো একটা টেক্সট, সেটা লেফটে থাকবে নাকি সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে, সেটা কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করি টেক্সট ড্যাশ অ্যালাইন। টেক্সট অ্যালাইনের ভ্যালু যদি আমরা দিই লেফট, তাহলে লেফট, এটা ডিফল্ট ভ্যালু। আপনি কোনো ভ্যালু যদি না দেন বা টেক্সট লাইন না লেখেন, এটা বাই ডিফল্ট লেফটে দেখাবে। তারপর আমরা সেন্টারে দিতে চাইলে টেক্সট লাইন সেন্টার, রাইটে দিতে চাইলে টেক্সট লাইন রাইট। ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য আমাদেরকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার। কালারের ভ্যালু আমরা পূর্বের নাই কালারের মতো আরজিবি দিতে পারি, সরাসরি কালারের নাম লিখতে পারি, অথবা আরজিবি দিতে পারি, হেক্স ভ্যালু দিতে পারি, হোয়াট এভার ইট ইজ, যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিতে পারবেন। আর যে কোনো একটা লেখা আমরা লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য এইচটিএমএল এর মাধ্যমে দেওয়ার ক্ষেত্রে ইউ ট্যাগ শিখেছিলাম। কিন্তু সবসময় সব জায়গায় ইউ ট্যাগ ব্যবহার করার প্রয়োজন নাই। জাস্ট কোনো একটা টেক্সটের নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা টেক্সট ড্যাশ ডেকোরেশন আন্ডারলাইন দিতে পারি। উপর দিয়ে দাগ দিতে চাইলে ওভারলাইন, এবং যদি লেখাটা কেটে দিতে চাই সেক্ষেত্রে লাইন থ্রু ব্যবহার করতে হয়। এই প্রপার্টিগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। এছাড়াও আমরা শিখেছিলাম যে কিভাবে কোনো একটা ট্যাগকে সিলেক্ট করতে হয়। কোনো একটা ট্যাগকে, এইচ টু কে আমি যদি স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে সরাসরি আমি এইচ টু লিখে স্টাইল লিখতে পারি। সেক্ষেত্রে প্রবলেম যেটা হবে, এই ওয়েবসাইটে যতগুলো এইচ টু ট্যাগ আছে সবগুলোর উপরই সেম স্টাইল পেয়ে যাবে, যেটা আমাদের জন্য কি হবে না, হেল্পফুল হবে না। কারণ আমি চাচ্ছি যে একটা এইচ টুর একরকম কালার হবে, আর একটা এইচ টুর আরেক রকম কালার হবে বা অন্য স্টাইল হবে। সেজন্য আমাদেরকে হয় ক্লাস অথবা আইডি দিয়ে নিতে হবে। ক্লাস দিলে যে সুবিধাটা হয়, একই ক্লাস আমরা একাধিক জায়গায় ব্যবহার করতে পারবো, এবং সেক্ষেত্রে ওই প্রত্যেকটা জায়গাতে সেম ডিজাইন পাবে। আর আইডি ব্যবহার করলে কি হবে, আইডি সবসময় একটা ট্যাগের জন্য একটা আইডি ব্যবহার করতে হবে। এবং এই আইডি দিয়ে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এটা দিয়েও সিলেক্ট করে স্টাইল লিখতে পারবো। আইডি এবং ক্লাস, কোনো একটা ট্যাগকে আইডি এবং ক্লাস উভয় জিনিস দিয়ে আপনি ধরতে পারবেন এবং সিএসএস লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। সো এই ছিল হচ্ছে আমাদের গত ক্লাসের ব্যাপারগুলো সামারাইজ করলাম। এখন আমরা যদি আজকের টপিকে মুভ করি, আজকে আমরা আরো কিছু সিএসএস এর প্রপার্টি শিখব। সিএসএস এর প্রপার্টির মধ্যে আমি যদি আজকে এটা লাইভ করে নিই। ওকে, আমরা গতকাল এই পর্যন্ত করেছিলাম। আমরা আজকে চলেন নতুন একটা পেজ নিই। নতুন একটা পেজ নিব, আবার এইখানে আমরা লিখে দিব, এখানে লিখে দিব হোম। লিখলে আমাদের এইখানে ক্লাস ওয়ানে আসবে, বা আমরা এখানে লিখবো ক্লাস ওয়ান। ক্লাস টুতে আমরা যাচ্ছি না, ক্লাস থ্রি আজকে মেবি। এখানে আমরা হচ্ছে ক্লাস থ্রি লিখে দিব সরাসরি। তো এটা করার জন্য আমরা কোনো কিছু লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় বলেন তো? কোনো কিছু লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? লিঙ্ক আপ। ভুলে গেছেন? কোনো কিছু লিঙ্ক করার জন্য লিঙ্ক অ্যাকচুয়ালি কি? লিঙ্ক মানে হচ্ছে এই যে আমরা যখন এই যে এখানে আমি ক্লিক করব, এই যে ওয়েবসাইটে করেছিলাম, এই যে এখানে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে কি হচ্ছে, একটা নতুন ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে। এটাকে লিঙ্ক করানো বলে। ঠিক আছে, লিঙ্ক করানো। তো আমরা এখানে এখানে কি করব, এখানে আপনার হচ্ছে লিখে দিব ক্লাস ওয়ান আর ক্লাস থ্রি, এভাবে লিঙ্ক করে দিব। সো এটা করার জন্য আমরা একদম শুরুতে যেহেতু করতে চাচ্ছি, একদম শুরুতে আমরা লিখে দিব। কি লিখবো, আমরা লিখবো মনে করেন যে হচ্ছে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে এখানে বি নিলাম, ক্লাস, আচ্ছা বি না দি, এখানে এ নিলাম,
যেটাতে দিলাম হচ্ছে ক্লাস 1। ওকে, আরেকটা নিব আমরা এখানে ক্লাস 3। এই যে ক্লাস 1 ক্লিক করলে কোনটাতে যাবে, আবার ক্লাস 3 ক্লিক করলে কোনটাতে যাবে, সেটা আমাদেরকে এখানে হাইপার রেফারেন্সের মধ্যে দিয়ে দিতে হবে। সো আমি চাচ্ছি যে ক্লাস 1 ক্লিক করলে এই যে ফাইলটা এটা ওপেন হবে। তাহলে এই ফাইলটার নাম কি? এই ফাইলটার নাম সরাসরি যেহেতু এখানে আছে, এই ফাইলটার নাম দিয়ে দেবো আমরা class1.html। ওকে, হয়ে গেল। এখন এখানে আমি ক্লাস 3 নামের একটা ফাইল নেব, এখানে নেব class3.html। সো এইখানে আমরা ক্লাস 3 যখন ক্লিক করা হবে তখন কোনটা ওপেন করতে চাচ্ছি? class3.html। এখানে অবশ্যই এক্সটেনশন সহ দিতে হবে। আর আমরা যখন এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, সব ফাইলের নাম আমরা সবসময় স্মল লেটার দিব, আর কখনো স্পেস দিয়ে ফাইলের নাম লেখা যাবে না। স্পেস দিয়ে মনে করেন যে আপনি লিখতে চাচ্ছেন যে ক্লাস ক্লাস 1, এভাবে স্পেস দেওয়া যাবে না। এভাবে স্পেস দিলে প্রবলেম হবে ওয়েবসাইটে। আপনার যদি দুইটা শব্দকে আলাদা করার প্রয়োজনই থাকে সেক্ষেত্রে ড্যাশ দিবেন অথবা আন্ডারস্কোর দিবেন। ঠিক আছে, এইভাবে দিতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ক্লাস 3 গেলে এইখানে আসবে, ক্লাস 3 ক্লিক করলে এখানে চলে যাবে এই ফাইলটাতে। এই ফাইলের মধ্যে আমাদের মার্কআপ আনতে হবে, এইচটিএমএল এর মার্কআপ। এইচটিএমএল এর মার্কআপ আনার জন্য আমাদেরকে কি করতে হবে? যে এক্সক্লেমেটরি সাইন আছে এটা নিয়ে আসতে হবে। তারপর এন্টার প্রেস করব অথবা ট্যাব প্রেস করব কিবোর্ড থেকে, তাহলে আমাদের ফুল মার্কআপটা চলে আসবে। এখানে এই যে টাইটেলটা দিব, এই টাইটেলটা কোথায় শো করে মনে আছে? টাইটেলটা কোথায় শো করে? সবই ভুলে গেছেন দেখছি আপনারা, ভুলে গেলে একদম চলবে না। এই হেডে যে ভাই, টাইটেল, লিংক টাইটেলটা, হ্যাঁ লিংকে। হ্যাঁ, আমাদের এইখানে শো করবে। সো আমরা যদি এখানে আসি, দেখেন ক্লাস 3 চলে এসেছে। আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন আমরা ক্লাস 3 চলে আসলাম। এইভাবে লিঙ্ক করতে হবে। কারণ সব সময় যে একই ফাইলের মধ্যে লিঙ্ক আপ হবে ব্যাপারটা কিন্তু এমন না। যখন লিঙ্ক আপ হবে তখন দেখা যায় সরাসরি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, কোন একটা ওয়েবসাইট মনে করেন যে আপনি এখানে চাচ্ছেন যে এখানে যেটা হবে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে গুগলে চলে যাবে। গুগলে, সেক্ষেত্রে এখানে দিতে হবে, গুগলের ওয়েবসাইটে চলে যাবেন আপনারা। আমি যদি গুগলের ওয়েবসাইটে চলে যাই, মনে করেন যে এখান থেকে গুগল ওয়েবসাইটে যাই, google.com, এই যে ওয়েবসাইটে আসলাম। আসার পর এইখান থেকে আমরা এটা কপি করে নেব, কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিব। নেওয়ার পরে এই যে হাইপার রেফারেন্স এখানে দিয়ে দেব। তাহলে এখন কি হবে? এই গুগলে ক্লিক করলে এই গুগলে চলে যাবে। তবে আমি চাচ্ছি যে না, এই ওয়েবসাইটটা এখানে থেকে যাবে, মানে এই পেজটা ওপেন থাকবে আর একটা নতুন ট্যাব ওপেন হবে। সেক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে? অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক। এইভাবে যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে যেটা হবে, ওই গুগলের ওটাতে যদি ক্লিক করি, গুগলের ওটাতে ক্লিক করি, গুগল ওপেন হবে ঠিকই, কিন্তু এটাও ওপেন থেকে যাবে। এই যে আমি গুগলে ক্লিক করলাম, গুগলে আসলো এবং এইটা আমার ওপেন থেকে গেলো। এইভাবে আমরা চাইলে লিঙ্ক আপ করাইতে পারি। ওকে, সেটগুলো। আচ্ছা, আমরা ক্লাস 1 এটা লিঙ্ক আপ করেছিলাম, সো ক্লাস 3 আমাদের প্রয়োজন। সেটা আমি কপি করে নিব। কপি করার পরে এই বডির মধ্যে দিয়ে দিব। বডির মধ্যে যদি দিয়ে দিই সেক্ষেত্রে আমার এটা ক্লাস 3 যদি যাই, ক্লাস 3 এটা দেখা যাবে। এই দেখেন ক্লাস 3 এটা দেখা যাচ্ছে। এখন আসেন, আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আরো কিছু ট্যাগ নিয়ে আসবো আমরা। সেই ট্যাগের উপর বিভিন্ন ধরনের স্টাইল দিব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শিখেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ড কালার গুলো দিয়ে দেখবো এখন। সো প্রিভিয়াস ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা নতুন ডিভ নিলাম, এবং ডিভের সাথে সাথে যদি আমরা ক্লাস নিতে চাই, ডিভ নিতে হইলে এইভাবে নিচ্ছেন, তারপরে ক্লাস লেখার জন্য কি করতেছেন? এভাবে আসতেছেন, স্পেস দিয়ে ক্লাস লিখতেছেন। বাট এটার একটা শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাটটা হচ্ছে আপনি জাস্ট ডট দিবেন। যেভাবে ক্লাস সিলেক্ট করতে হয়, যদি আইডি লিখতে চান তাহলে হ্যাশ দিবেন। তো আমি যদি ক্লাস দিতে যাচ্ছি, ক্লাস দিলাম, দেওয়ার পর নিলাম হিরো
ব্যানার বা হিরো না দিয়ে আমি জাস্ট দিলাম যে ব্যানার। ওকে, ব্যানার দিলাম। এই ব্যানারের মধ্যে আমি চাচ্ছি যে ব্যানারে গত ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে শিখছিলাম, আজকে ইমেজ ব্যবহার করাও শিখবো। সো ব্যাকগ্রাউন্ড ব্যানারের মধ্যে লেখা থাকবে, একটা হেডিং লেখা থাকবে, H1 উই আর ওয়েব ডেভেলপার। ওকে, এটা লিখে থাকলো। এরপরে আরেকটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, প্যারাগ্রাফে দিতে চাচ্ছি উই প্রোভাইড ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড এইভাবে আমি লিখে দিলাম। এই যে ব্যানারটা আমি লিখলাম, ব্যানার এটা লিখলাম, এটার উপর যদি স্টাইল করতে চাই আমরা কি করতে পারি, এখানে স্টাইল ট্যাগ নিতে পারি, অথবা এখানে কি করতে পারি, স্টাইল নামে একটা ফাইল নিতে পারি, যেমন class3.css। এই যে ফাইলটা নিলাম, এই ফাইলের মধ্যে সিএসএস লিখলে তো কাজ করবে না, লিঙ্ক আপ করাইতে হবে। লিঙ্ক আপ করাবো এখানে। আর লিঙ্ক আপ করানোর আগে অবশ্যই কমেন্ট করব। কমেন্ট করতে হয় কিভাবে আমরা শিখি নাই এখনো। কমেন্ট করতে হবে, আমরা আগে লিখি কি কমেন্ট করতে যাচ্ছি সেটা লিখে নিই। নিতে যাচ্ছি স্টাইল সিএসএস। কমেন্ট করার জন্য কন্ট্রোল প্রেস করবেন, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে স্ল্যাশ প্রেস করবেন, তাহলে কমেন্ট হয়ে যাবে। এই কমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে এটা, যে এই যে লেস দেন, এক্সক্লেমেটরি সাইন, দুইটা ড্যাশ, ঠিক আছে, এর মধ্যে আপনি যা কিছু লিখবেন এটাকে কমেন্ট বলে। কমেন্টের প্রয়োজনীয়তা কি, কমেন্টগুলো যেটা হবে, যে কমেন্ট করে রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এখানে কি কাজ করেছেন। কমেন্ট করে রাখলে বুঝতে পারবেন এখানে কি কাজ করছেন, কারণ যখন আপনি বড় ওয়েব পেজ নিয়ে কাজ করবেন, ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, অনেক কোড লিখতে হবে। কোথায় কি কোড লিখেছেন সেটা দ্রুত বোঝার জন্য আমাদেরকে কমেন্ট করতে হয়। আর এই কমেন্টটা কোথাও কোনো কাজ করবে না, জাস্ট কোডের মধ্যে আসলেই দেখতে পারবেন, আর এইটার কোনো আউটপুট নাই ব্রাউজারে। ওকে, সো আমরা এখানে কমেন্ট সিএসএসটাকে কানেক্ট করব, কানেক্ট করার জন্য সিএসএস দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের ফাইলটার নাম কি, class3.css। ওকে, সো এই যে সিএসএসটা কানেক্ট করে দিলাম। সো আমি এখন এই ক্লাস 3.css এর মধ্যে যা কিছু লিখবো সবই কি হবে, সবই আপনার এই class3.html ফাইলের মধ্যে কাজ করবে। এখন এই যে আমাদের ফাইলগুলো বানানো হয়ে গিয়েছে, চাচ্ছি যে এই এই জিনিসটা হাইড হয়ে থাকলে আমি বড় একটা স্ক্রিন দেখতে পাবো, যেখানে কোড লিখলে সহজে বোঝা যাবে। তো এটা হাইড করার জন্য আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলে হাইড হবে, আর একটা ক্লিক করলে ওপেন হবে, এইভাবে করতে পারবেন। ঠিক আছে, এটা আমাদের একটা বড় উইন্ডো চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এই যে সিএসএস আমি এখানে লিখবো বা এইচটিএমএল লিখবো, সেটা এইচটিএমএল দেখে লিখে লেখার জন্য দুইটা যদি পাশাপাশি রাখতে পারি সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়। সেটা করার জন্য এই যে যেটাকে আপনি পাশে রাখতেছেন সেটা এভাবে মাউসের লেফট বাটন প্রেস করে ড্রাগ করবেন, এভাবে ড্রাগ করে আপনি যে যেদিকে নিতে চাচ্ছেন, আমি যেদিকে নিতে চাচ্ছি, এই যে দেখেন আমার যে অর্ধেক জায়গা দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে আমি যদি জাস্ট এখন ছেড়ে দিই তাহলে দেখেন পাশাপাশি চলে আসলো। এই পাশাপাশি আমরা এখন এখানে এইচটিএমএল দেখতে পারবো, এখানে সিএসএস দেখতে পারবো। তো এইচটিএমএল দেখে দেখে আমরা সিএসএস লিখতে পারি। ওকে, তো এখন এই যে ব্যানারটা নিলাম, ব্যানারটা আমরা দেখি আগে আউটপুটে কি অবস্থা হয়েছে। আমরা আউটপুটে যদি যাই, এরকম হয়েছে, তাই না? আমরা চাচ্ছি যে এইটাতে একটা কালার হয়ে থাকবে, এটাতে একটা পুরোপুরি একটা কালার হয়ে যাবে। সো এটা কালার করার জন্য আমরা যেটা করব, এই যে ব্যানারটাকে সিলেক্ট করব। ব্যানার সিলেক্ট করতে হলে সিএসএস এ কিভাবে সিলেক্ট করব, হ্যাশ দিব নাকি ড্যাশ দিব বলেন? ডট। ওকে, ডট, গ্রেট। সো আমি এখানে ব্যানার দিলাম, আমাদের যে কার্লি ব্রেসেস শুরু করলাম শেষ করলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে দিব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিয়ে দিলাম, এই যে ব্লু ভায়োলেট, এই কালারটা দিয়ে দিলাম। এবার দেখি আমাদের কি অবস্থা হয়েছে। এই যে আমাদের ব্লু ভায়োলেট হয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এই সাইডে একটা গ্যাপ রয়ে গিয়েছে না, সাদা অংশ আছে না কিছুটা, এবং এই সাইডে একটা সাদা অংশ আছে না, এই যে এতটুকু অংশ, এই যে একটা গ্যাপ রয়ে গিয়েছে। এই গ্যাপটা আসতেছে ব্রাউজার থেকে। ব্রাউজার বাই ডিফল্ট কিছু সিএসএস অ্যাড করে দেয়, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে না, ব্রাউজারের কাছ থেকে কোনো সিএসএস আমি নিব না, সবকিছু আমার মতো করে আমি কন্ট্রোল করব। সেক্ষেত্রে ব্রাউজারে যে সিএসএস আছে সেটাকে আমাদেরকে রিসেট করতে হবে। রিসেট করতে হবে কিভাবে?
রিসেট করতে হলে যেটা করতে হবে ঠিক উপরে এখানে আমরা লিখে নেব রিসেট সিএসএস, এভাবে কমেন্ট মেনটেন করবেন। রিসেট করার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে স্টার দিয়ে, স্টার বা অ্যাস্টেরিক সাইন, যেটা স্টার দিয়ে সিলেক্ট করব। দেওয়ার পরে আমি এখানে দেব মার্জিন, নতুন একটা প্রপার্টি চলে আসলো মার্জিন। আপাতত ব্যবহার করি, তারপর প্রবলেমটা সলভ হইলে আমরা এটা নিয়ে কাজ করব। তারপরে প্যাডিং দিয়ে দিব 0। মার্জিন প্যাডিং কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে দেখব। আগে দেখেন মার্জিন প্যাডিং বন্ধ করাতে 0 দিয়ে দেওয়াতে কি হলো, এইখানে যে গ্যাপটা ছিল, একটা সাদা একটা স্পেস ছিল এখানে ছিল, সেটা কিন্তু আর এখন নাই। ওই গ্যাপটা ফিল আপ হয়ে গেল। এটা হলো মার্জিন এবং প্যাডিং দেওয়ার ফলে। তো মার্জিন এবং প্যাডিং কেন লাগে দেখেন, আমার এই যে লেখাটা, এই লেখাটা একদম উপরে লেগে গেছে, নিচে লেগে গেছে, বামে লেগে গেছে। তো আমি চাচ্ছি যে এই লেখাটা কি হবে, একদম সেন্টারে আসবে। সেন্টারে আনতে হলে কি করতে হবে বলেন তো, এইখানে আনতে হলে এই লেখাটা এই সেন্টার বরাবর, টেক্সট ডেকোরেশন সেন্টার, এখানে টেক্সট আনতে হবে অ্যালাইন, টেক্সট টেক্সট অ্যালাইন, অ্যালাইন সেন্টার। তাহলে টেক্সট কাকে ড্যাশ আনতে অ্যালাইন। চাচ্ছি, হ্যাঁ কাকে আনতে চাচ্ছি, এই H1 কে আনতে চাচ্ছি। সো আমি এই H1 কে ধরবো কিভাবে, H1 কে আমরা ধরার জন্য বলেছিলাম যে সরাসরি ট্যাগ দিয়ে ধরা যাবে না, কি করতে হবে, এটাকে একটা ক্লাস দিয়ে নিতে হবে। কিন্তু এইখানে আরেকটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে যে আমরা সরাসরি H1 কে না ধরে প্রথমে একে ধরলাম, এবং এর মধ্যে যে H1 আছে তাকে যদি ধরি, সেক্ষেত্রে আর কিন্তু সব H1 এর উপর কাজ করবে না। তো আমরা এটা কিভাবে ধরতে পারি, প্রথমে ধরবো কাকে, এই ব্যানারকে। ব্যানারকে ধরার জন্য এখানে নিলাম ব্যানার। ব্যানারের ভিতরে এটা, ব্যানারের ভিতরে না বলেন তো, সবাই বলবেন। ব্যানারের ভিতরে H1টা। সো এই ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে এখানে একটা স্পেস, মনে রাখবেন একটা স্পেস, বেশি স্পেস দিলেও কাজ করবে না, স্পেস না দিলেও কাজ করবে না, জাস্ট একটা স্পেস। এরপরে আমি কাকে ধরতে চাচ্ছি, H1। এখন কিন্তু আর সব H1 কে ধরা হইলো না, এখন ধরা হইলো ব্যানারের মধ্যে যে H1 আছে তাকে ধরা হইলো। এরপরে আমরা এখানে দিয়ে দিব টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন আমি এখানে দিলাম কি টিএসি। এটা আপনাদের এখনই হবে না, আস্তে আস্তে যখন বেশি প্র্যাকটিস করবেন তখন এই শর্টকাট গুলো জেনে যাবেন। তো টেক্সট অ্যালাইন সেন্টার, তো টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার পরে আমি যদি এখন যাই, আমাদের টেক্সট এটা সেন্টারে চলে এসেছে। তো এখন এইটাকে কিভাবে ধরবো তাহলে, এবং আমরা আরেকটু দেখে নিই যে আসলে কি শুধু H1 এইটার উপরই কাজ করতেছে নাকি বাইরে H1 থাকলেও কাজ করবে, সেটা দেখে নিই, চলেন টেস্ট করে নিই। H1 আউটসাইডার হেডিং 1 ট্যাগ, দেখি এটার উপর কাজ করছে কিনা। এটার উপর কি কাজ করেছে? এটার উপর কাজ করে নাই। সো আমরা যেটা করতে পারি, এই যে কোনো একটা সিলেক্টরের ভিতরে কোনো একটা ট্যাগকে যদি ধরি, তাহলে শুধুমাত্র ওই ট্যাগের উপরেই কাজ করবে, বাইরের সাইডে অন্য কোনো ট্যাগের উপর কাজ করবে না, ঠিক আছে? তবে এইটা যদি আবার আপনি কি করেন, এটা যদি আবার এই ব্যানারের মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু কাজ করবে আবার। আমি যদি এখন রিফ্রেশ করি, এই দেখেন আউটসাইডার কিন্তু এই যে যখনই ব্যানারের মধ্যে দিয়ে দিলাম, তখন কিন্তু এটার উপরও কাজ করতেছে। সো এইভাবে এটা আমাদের প্রতিনিয়ত এভাবে ধরা লাগবে। ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে এই নেস্টেড, এটাকে নেস্টেড সিলেক্টর বলে, এই নেস্টেড সিলেক্টর নিয়ে আপনাদের প্রত্যেকটা দিনই ডিল করা লাগবে। সো খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? কারণ আমরা যখন হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, তখন কিন্তু এইচটিএমএল লিখবো না। এখন যেমন এইচটিএমএল লিখতেছি, তখন এইচটিএমএল লিখবো না, সিএসএসও খুব একটা লিখবো না। বাট যখনই লেখার প্রয়োজন হবে, তখনই এইভাবে আমাদেরকে নেস্টেড সিলেক্টর নিয়ে কাজ করতে হবে। মানে ওই যেন ওই এই সব AC1 এর উপর না পেয়ে শুধুমাত্র এই ব্যানারের উপরই পায়, বা স্পেসিফিক ওই এলিমেন্টটার উপরই পায়। এই জন্য আমাদেরকে এইভাবে নেস্টেড সিলেক্টর নিয়ে কাজ করতে হবে। সো এটা আমরা আউটসাইডে রেখে দিই আপাতত। এখন এই পিটাকেও আমরা চাচ্ছি কি করব, পিটাকেও চাচ্ছি টেক্সটাইল লাইন সেন্টার করে দিতে। সো ব্যানার নিব, দেন পিটাক টেক্সটাইল লাইন সেন্টার। ওকে, সো আমরা এখনো আসি, এই যে আমাদের এটাও টেক্সটাইল লাইন, কি ব্যাপার পিটা, হ্যাঁ এই যে টেক্সটাইল লাইন সেন্টার হয়ে গেল। টেক্সটাইল লাইন সেন্টার হওয়ার ফলে কি হলো, লেফটে এবং রাইটে দুই সাইডে সুন্দর একটা স্পেসিং হলো। কিন্তু প্রবলেম একটা আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে যে এর উপরের দিকেও স্পেসিং নাই, এখানেও স্পেসিং নাই। একটা স্পেসিং হইলে খুব একটু ভালো লাগতো, তাই না?
সো এই যে স্পেসিং নাই, এই স্পেসিং দেওয়ার জন্য আমাদেরকে ব্যানারের উপর যেটা করতে হবে, ব্যানারের উপর স্পেসিংটা দিতে হবে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে কার? ব্যানারে দেওয়া আছে। সো ব্যানার যদি বেশি একটু ফুলে যায়, মোটা হয়ে যায়, ব্যানার যদি একটু ফুলে মোটা হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আপনার ওই স্পেসিংটা হয়ে যাবে। তো চলেন আমরা এখানে যে কোড এডিটরে লিখতেছি, লেখার সাথে সাথে মানে লিখলে কি কাজ হচ্ছে, ইফেক্ট হচ্ছে, সেটা আমরা লাইভ দেখতে পারতেছি না, জাস্ট আগের এবং পরের ভিউটা দেখতে পারতেছি। বাট আমরা চলেন এখন ব্রাউজারে গিয়ে সিএসএস লিখবো, যার ফলে কি হবে, কোথায় কি পরিবর্তন হচ্ছে একদম ইনস্ট্যান্টলি লাইভ দেখতে পাবো। তো চলেন আমরা সরাসরি ব্রাউজারে সিএসএস লিখবো এখন। ব্রাউজারে সিএসএস লেখার জন্য এই যে ব্রাউজারে আসবেন, আসার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন, যেখানে যেটার উপর আপনি কি করতে চাচ্ছেন, যেটার উপর আপনি সিএসএস লিখতে চাচ্ছেন সেটার উপর মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ইনস্পেক্ট লেখা আছে, ইনস্পেক্ট, এই ইনস্পেক্টে ক্লিক করবেন। আবার কিছু কিছু ব্রাউজার লেখা থেকে ইনস্পেক্ট এলিমেন্ট, কোনো কোনো ব্রাউজার লেখা থাকে ইনস্পেক্টর। হ্যাঁ, ইনস্পেক্টর, ইনস্পেক্ট এলিমেন্ট সবই একই জিনিস। এখন আমি দেখেন এই যে যখন এটাতে ক্লিক করেছিলাম তখন আমার কোন জিনিসটা সিলেক্ট হয়েছে বলেন তো? H1 ট্যাগ। আমি কিন্তু দেখতে পাচ্ছি এই H1 মানে এই H1টা। আমি চাচ্ছি যে H1 নাই, ব্যানারকে সিলেক্ট করবো, তাহলে এই ব্যানারের এই HTML এর উপর এই যেখানে স্টার্ট হয়েছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমি দেখেন রাইট সাইডে দেখতে পারতেছি, রাইট সাইডে স্টাইলস লেখা আছে। এইটার উপর যা যা স্টাইল লেখা আছে সব আমি এখানে দেখতে পারবো। এখানে দেখার পরে আমি দেখেন ব্যানার সিএসএস এর যে দেখেন ফাইলের নাম দেখা যাচ্ছে ক্লাস 3.css, তারপরে কি দেওয়া আছে ক্লোন 7, তার মানে ক্লাস 3.css এর 7 নাম্বার লাইনে। কতটা ইন্টেলিজেন্ট দেখতে পাচ্ছেন? ক্লাস 3.css ফাইলের 7 নাম্বার লাইনে। তো চলেন দেখে নিই আসলে কি 7 নাম্বার লাইন। এই যে ক্লাস 3.css এর 7 নাম্বার লাইনে লেখা আছে, এই দেখেন 7 নাম্বার লাইন। তো 7 নাম্বার লাইনে কিন্তু এটা লেখা আছে, এটা আমরা ব্রাউজারে দেখতে পারতেছি। এখন আপনি এই ব্রাউজারে দেখতে পারতেছেন, আপনি চাচ্ছেন যে এই কালারটা আমি চেঞ্জ করে ফেলবো, এটা সরাসরি আপনার সিএসএস এর মধ্যে গিয়ে একবারে করার প্রয়োজন নেই। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার প্রয়োজন মতো দিয়ে দেন। এই যে এখানে বিভিন্ন কালার চলে আসছে, বা আপনি আপনার কালারের নাম বা কালার কোড নিয়ে এসে দিতে পারবেন। কালারের জন্য ভালো একটা ওয়েবসাইট হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স, এই ওয়েবসাইটটা flatuycolors.com। এই ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর কালার প্যালেট আছে। এই যে এখানে বিভিন্ন কালার প্যালেট আছে। আমরা জাস্ট ওপেন করি, এখন মনে করুন যে আমরা এই কালারটা নিচ্ছি, এই কালারটা নিলাম, কপি হয়ে গেল আমাদের। এরপর এইখানে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এখানে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই দেখেন আমাদের ওই কালারটা চলে আসলো। এখন এই যে আমরা এখানে লিখলাম, এটা এভাবে লিখেই কিন্তু আমি কি করলে হবে না, আমি যদি রিফ্রেশ করে ফেলি, দেখেন আমি আগে আগে কপি করে নিই। এই যে কপি করতে হলে এইটা নিয়ে, আচ্ছা কপি না করে আমি রিফ্রেশ করি, দেখেন রিফ্রেশ করলে চলে যাচ্ছে। আমাদের কিন্তু সেভ করতে হবে, এখানে ব্রাউজারে আপনি যে সিএসএস লিখেন না কেন এটা কিন্তু রিফ্রেশ করলেই চলে যাবে। এটা সেভ করতে হবে আপনাকে। সেভ করার জন্য আমরা কি করব, আগে কালারটা নিয়ে দিয়ে দিই এখানে। সেভ করার জন্য যে ক্লাসটা বা যে সিলেক্টরটা আপনি নিয়েছেন এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, করার পরে কপি রুল, সিলেক্টর না কিন্তু, মনে রাখবেন কপি রুল, এটা কপি করবেন। কপি করার পরে আপনার কোডে চলে যাবেন, যাওয়ার পরে এই যে পুরোটা আপনার যে সিএসএস এখানে যদি একাধিক লেখা থাকে একাধিকের উপর সবগুলো এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আর তারপরে আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনার নতুন সিএসএসটা এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার কি হয়ে গেল, এবার কিন্তু আপনার ফাইলে সেভ হয়ে গেল। ফাইলে যেহেতু সেভ হয়ে গেছে, এবার ওয়েবসাইটে এসে আপনি রিফ্রেশ করেন, আর যাবে না, আর যাবে না, এই দেখেন আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমার এটা ফাইলের মধ্যে সেভ করা হয়ে গেছে। এভাবে হয়ে গেল। আমরা তাহলে ব্রাউজার থেকে এভাবে আমাদের প্রয়োজনীয় সিএসএস, আমার কি সিএসএস দেওয়া আছে, আমি কোনটা পরিবর্তন করতে চাচ্ছি, সব কিছু আমরা এই ব্রাউজার থেকে করব। ঠিক আছে? আচ্ছা, আমি যদি আপনাদের একটা ওয়েবসাইট দেখাই, একটা লাইভ ওয়েবসাইট আমরা নিয়ে যাই, লাইভ ওয়েবসাইটে আসি। এই যে আজকে ওয়েবসাইটটাতে কাজ করলাম, এই যে এখানে দেখেন
এই যে ওয়েবসাইটটা এখন আমার ক্লায়েন্ট চাচ্ছে কি এই রেড কালারটা সে চায় না, রেড কালারটা সে পরিবর্তন করতে চায়। কিভাবে করব? এটার উপর মাউস নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করার পরে ইনস্পেক্টে ক্লিক করলাম। ইনস্পেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে যখন আমার সিলেক্ট আছে, এখানে যখন সিলেক্ট আছে আমি দেখতে যাচ্ছি যে এখানে যেহেতু ব্রাউজারে দেখায় যে কালারগুলো দেখা যায়, তো এখানে দেখেন রেড কালার আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড। এখানে এটাতে ক্লাস কি দেওয়া আছে? REGBTN, তাই না? REGBTN, দেন ব্যাকগ্রাউন্ডে আছে রেড। আমি এখন কি করব? এটা কালার চেঞ্জ করে ফেলবো। কালার চেঞ্জ করে কি করে দিব? যে ব্লু, যে ব্লু দিয়ে দিলাম। ব্লু দেওয়ার পরে এখন এইটা আমি তো রিফ্রেশ করলে চলে যাবে, আমাকে তো এই ওয়েবসাইটে সেভ করতে হবে। ওয়েবসাইটে সেভ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করব, তারপরে কপি রুলে ক্লিক করব, তারপরে গিয়ে আমি ওয়েবসাইটে যেখানে সেভ করলে এটা সেভ হয় সেখানে আমি এটা সেভ করে দিব। ঠিক আছে? এইভাবে আর কি আমরা এইভাবে আমরা সিএসএস করে থাকি, সিএসএস নিয়ে কাজ করি। সো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আসি, আমি যেটা চাচ্ছিলাম এটার উপরে স্পেস দিব, নিচে স্পেস দিব। উপরে এই প্রত্যেকটা এলিমেন্টের চারটা দিক থাকে, একটা হচ্ছে টপ, আরেকটা হচ্ছে রাইট, একটা হচ্ছে বটম, আর একটা হচ্ছে লেফট। এই সিকোয়েন্সটা মনে রাখবেন, এই সিকোয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। টপ, রাইট, বটম, লেফট। এই সিকোয়েন্সটা মনে রাখলে অনেক সিএসএস আপনি খুব শর্টে লিখতে পারবেন। সো আমরা এখন এই ব্যানারে আসলাম। ব্যানারে আমি চাচ্ছি যে উপরে এবং নিচে কি দিব? স্পেসিং দিব। স্পেসিং দেওয়ার জন্য আমরা কি করব? এই জিনিসটাকে ফুলাই দিব। এই জিনিসটাকে ফুলাই দিব। ফুলানোর জন্য যেটা ইউজ করতে হবে, প্যাডিং। টপে দিতে যাচ্ছি টপ ড্যাশ টপ। এইখানে যে ওই যে আমরা ফন্টের সাইজের জন্য যেমন পিক্সেল ব্যবহার করেছিলাম বা আরইএম ব্যবহার করতে পারি, পার্সেন্টেজ ব্যবহার করতে পারি, এখানে ঠিক তেমনই প্রত্যেকটা মেজারমেন্ট ইউনিটের ক্ষেত্রে পিক্সেল, পার্সেন্টেজ, রেম এগুলো ব্যবহার করতে পারি। পিক্সেল সব থেকে বেশি ব্যবহার করা হয় আর কি। সো আমি প্যাডিং টপ দিয়ে দিলাম 20 পিক্সেল। দেখেন, এই দেখেন একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এই দেখেন আমি যদি এখন এটা কমানো বাড়ানো করতে চাই, এখানে মাউস নিব। মাউস নেওয়ার পর কিবোর্ডে যে অ্যারো আপ এবং ডাউন আছে, অ্যারো আপ দিলে কি, অ্যারো আপ দিলে এই ভ্যালুটা বাড়বে, এই দেখেন বাড়তেছে। প্যাডিং টপ দিলে কি হচ্ছে? উপরে প্যাডিংটা বাড়তেছে, তাই না? অ্যারো ডাউন দিলে এটা কমে যাবে। এই যে অ্যারো ডাউন দিলাম, এটা কমে যাচ্ছে। তো আমি এই যে 50টা রাখলাম। এখন যদি আমি নিচে এরকম ওই যে উপরে যেমন প্যাডিং দিলাম, মানে যে স্পেস তৈরি করলাম, এবং নিচে যদি দিতে চাই সেক্ষেত্রে দিয়ে দিব প্যাডিং বটম, প্যাডিং বটম। প্যাডিং বটম আমি কত দিব? প্যাডিং বটম দিলাম ওইটার মধ্যে হচ্ছে আমি 50 পিক্সেল। সো ভাই একটু ড্রয়িং না করি, ড্রয়িং না করি, ড্রয়িং করছেন কেন? সো আমরা প্যাডিং টপ এবং প্যাডিং বটম দিয়ে উপরে নিচে প্যাডিং দিতে পারলাম। আমি যদি লেফটে দিতে চাই তাহলে প্যাডিং লেফট, রাইটে দিতে চাইলে প্যাডিং রাইট। এই যে সিএসএস টুকু লিখলাম এটুকু আমাকে সেভ করতে হবে। এটা আমরা সেভ করতে পারবো কিভাবে? সেভ করার জন্য এই যে যে সিলেক্টরটা, এটার উপর মাউস নিব, রাইট বাটন ক্লিক করব, কপি রুল, এটা ক্লিক কপি করব। এরপর আমার কোডে চলে যাব। এটা আছে কত নম্বর লাইনে? 7 নম্বর লাইনে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে কোডে আসলাম, এই যে ব্যানার যেটা আছে এটা আমি এখান থেকে পেস্ট রিপ্লেস করে ফেললাম। তাহলে কি হলো? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, প্যাডিং টপ দিয়ে প্যাডিং টপ দিলাম, এবং প্যাডিং বটম দিয়ে প্যাডিং বটম দিলাম, যার ফলে কি হলো? ওটার মধ্যে ফাঁকা জায়গা তৈরি হলো। প্যাডিং মানে কি? প্যাডিং বলতে বোঝায় হচ্ছে ওই যে বেলুন, একটা বেলুন যখন আপনি নেন তখন যদি হাওয়া না থাকে তখন অল্প একটু জায়গা দখল করে, কিন্তু যখনই হাওয়া দিচ্ছেন তখন সেটা ফুলে অনেক জায়গা দখল করতেছে। প্যাডিংটা অ্যাকচুয়ালি ওই বেলুনের মধ্যে হাওয়া দেওয়ার মতো কাজ করে। এই হাওয়াটা আমরা কিভাবে, কোন দিকে হাওয়াটা যাবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি। যদি হাওয়াটা উপরের দিকে দিতে চাই তাহলে প্যাডিং টপ, যদি হাওয়াটা লেফটে দিতে চাই প্যাডিং লেফট, রাইটে দিতে চাইলে প্যাডিং রাইট, নিচে বটমে দিতে চাইলে প্যাডিং বটম। সো আপনারা মনে রাখবেন এটা প্যাডিং দিলে যেটা হবে, ওই বেলুনের মধ্যে হাওয়া ঢুকালে যেভাবে ফুলে যায় ওভাবে একটা জিনিস ফুলে যাবে। ওকে, সো আমরা এখন যদি রিফ্রেশ করি, আমাদের দেখেন
ওই উপরে কিছুটা হাওয়া আছে, নিচে কিছুটা হাওয়া আছে, মানে ফুলে আছে, প্যাডিং দিয়ে ফুলায় রাখছি। এখন এই যে লেখাটা আমি মনে করতেছি যে না, লেখাটা এই যে লেখা লেখা হয়েছে ওয়েবসাইটে লেখা আছে, সবগুলো বড় হাতের লেখা দিয়ে দিব আমি, সবগুলো বড় হাতে দিয়ে দিব। সেটা কিভাবে করতে, বড় হাতে দেওয়ার জন্য আপনারা বলতেই পারেন যে ভাই আমরা তো হচ্ছেই করতে পারি, এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, বাট সব সময় আমরা চেঞ্জ করতে পারবো না। বলে দিয়েছে যে এইচটিএমএল আমরা নিজে হাতে লিখবো না। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এটাকে ধরতে হলে কি করতে হবে, এই যে এখানে ধরা আছে। সো এটাতে যেটা করব, টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করে দিব, মানে পরিবর্তন করে ফেলবো। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ যদি দিই সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা লেটারের প্রথম অক্ষর, মানে সরি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়ে যাবে। চলেন আমরা দেখি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়ে যাবে। রিফ্রেশ করে এই দেখেন আমাদের এখানে কি আছে, এখানে দেখেন তো হু, জুম করতে হবে মনে হয়, এখানে একটু জুম করে, জুম ওখানে না করি। সো এইখানে দেখেন কি আছে, জাস্ট ডাব্লুটা ক্যাপিটাল আছে, বাট বাদ বাকি সবই কিন্তু স্মল। আর এখানে দেখেন এ, ডাব্লিউ, ডি সবই ক্যাপিটাল হয়ে গেছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়ে গিয়েছে। তো এইটা এখন আমি চাচ্ছি যে না, এভাবে আমার হচ্ছে না, আমার প্রত্যেকটা লেটারই ক্যাপিটাল করতে হবে। তাহলে কি করতে হবে, আপার কেস, লোয়ার কেস, আপার কেস। আপার কেস দিলে কি হবে, সব আপার কেস হয়ে যাবে। যদি চাই যে সব কিছু লোয়ার কেস হবে, ডাব্লুটা এখানে দেখেন বড় আছে, বাট আমি চাচ্ছি যে লোয়ার কেস করবো, তাহলে এখানে দিয়ে দেবো লোয়ার কেস। এই দেখেন লোয়ার কেস দিলেন, এখানে প্রথম ডাব্লুটা কি আছে, ক্যাপিটাল থাকলেও এখানে দেখেন ঠিকই আপার কেস, এই লোয়ার কেস হয়ে গেছে। এইভাবে আমরা টেক্সট ট্রান্সফর্মের মাধ্যমে টেক্সটটা আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে নাকি ক্যাপিটালাইজ হবে সেটা কন্ট্রোল করতে পারি। খুব একটা ইউজফুল জিনিস, আমাদের কাজে লাগবে। এরপরে আমি চাচ্ছি যে লোয়ার কেস না দিয়ে আমি যেটা করলাম যে হচ্ছে আপার কেস দিয়ে রাখলাম। কারণ কালারটা পরিবর্তন করতে চাচ্ছি, কালার পরিবর্তন করার জন্য আমাদেরকে দিতে হবে কালার। কালার মনে করেন যে আমি হোয়াইট দিতে চাচ্ছি, আমি এই যে হোয়াইট লিখে দিলাম। এবং লেখাটা একটু বড় করতে চাচ্ছি, সেক্ষেত্রে ফন্ট সাইজ দিয়ে দিলাম 50 পিক্সেল। এই যে অনেকটা বড় হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা তাহলে টেক্সট ট্রান্সফর্মের মাধ্যমে টেক্সটের ক্যাপিটালাইজ হবে নাকি লোয়ার কেস হবে নাকি আপার কেস হবে সেগুলো কন্ট্রোল করতে পারবো। সো আমরা এখন আসছি, এখানে আসলাম, এটা আমরা রিপ্লেস করে ফেললাম। এই রিপ্লেস করে ফেললাম কারণ এটার উপর আমরা কিছু সিএসএস লিখেছি। সো এইভাবে আমরা, আমি রিফ্রেশ করি, এইভাবে আমরা এই টেক্সট নিয়ে কাজ করতে পারি। এবার আসেন যে আমরা এখানে আরেকটা এরকম ব্যানার বানাবো, ব্যানার টু নামে আরেকটা ব্যানার নিব, ব্যানার টু নামে আরেকটা ব্যানার নিব। চলেন ব্যানার টু নামে আরেকটা ব্যানার নিয়ে নিই এখানে। সো এখানে নিলাম যে হচ্ছে ব্যানার টু। ব্যানার টু তে সেম ভাবে এইচ ওয়ান নিলাম, এটা হচ্ছে উই আর ইউনাইটেড, এরকম দিয়ে দিলাম। প্যারাগ্রাফ দিয়ে দিই, উই ক্যান ওয়ার্ক টুগেদার, ক্লাস উই ক্যান ওয়ার্ক টুগেদার। সো এইখানে দেখেন আমরা কি করলাম, ব্যানার টু নামে আরেকটা ব্যানার নিয়ে নিলাম। ব্যানার টু নিয়ে নিলাম, ব্যানার টুতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাই, ব্যানার টুতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাই, এবং আমরা সিএসএস ফাইলের মধ্যে বসে থেকেও আর একটা সিএসএস ও লিখবো না, সব ব্রাউজারে লিখবো, তারপরে সিএসএস ফাইলে গিয়ে সেভ করব। তো এই ব্যানার টুকে সিলেক্ট করার জন্য এখন আমি এইখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এভাবে করতে পারি। অনেক সময় যেটা হয় যে এখানে অনেকগুলো এলিমেন্ট একসাথে থাকে, ওটা সিলেক্ট করা যায় না পারফেক্টলি। তো পারফেক্টলি যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে যেটা করা যাবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইখানে দেখেন এটাকে সিলেক্টর বলে, এটা এটা দিয়ে আমরা কি করতে পারবি, রেসপন্সিভ টেস্ট করতে পারি। তো এটা আমরা পরে দেখবো নেক্সট ক্লাসে। আজকে দেখবো এই টুলটা কিভাবে কাজ করে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমি যেখানে মাউস নিয়ে যাব
যেটা আমি সিলেক্ট করতে চাচ্ছি সেটার উপর দেখেন আমি কি করতে পারবো, সিলেক্ট করতে পারতেছি। সো আমি এখানে মাউস নিয়ে আসলাম, নিয়ে আসার পরে উই আর ইউনাইটেড এটা আসলো। এখন আমি তো এইটার উপর সিএসএস আপাতত দিতে চাচ্ছি না, চাচ্ছি কি ব্যানার 2 এর উপর। সো ব্যানার 2 টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার ফলে দেখেন রাইট সাইডে কিন্তু আমার কিছুই আসে নাই, কারণ কি আমার এই ব্যানার 2 এর উপর কোনো ধরনের স্টাইল অ্যাপ্লাই করা নাই। এখন এটার উপর সিএসএস লেখার জন্য কি করতে হবে, এইখানে মাউস দিয়ে আপনি সিলেক্ট করছেন, এটা সিলেক্ট হয়ে গেছে, মাউস নড়ালেন সরালেন তাতে কোনো প্রবলেম নাই। এইবার যদি আপনি এই স্টাইলস ট্যাবের এখানে রাইট সাইডে দেখেন একটা প্লাস নামে আইকন আছে, এখানে দেখেন মাউস যদি নেন সেক্ষেত্রে কি দেখাচ্ছে, নিউ স্টাইল রুল। এটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কি হচ্ছে, ওই যে ব্যানার টু যেভাবে সিলেক্ট করতে হয় ডট দিয়ে, সেটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এইবার আপনি এইখানে ক্লিক করবেন, খেয়াল রাখতে হবে কোথায় ক্লিক করতেছি, এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে ক্লিক করবেন এইখানে, তাহলে আপনি সিএসএস লেখার জন্য রেডি, সিএসএস লিখতে পারবেন। এইখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন যে হচ্ছে ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্লু। আমরা চাচ্ছি যে উপরে নিচে গ্যাপ হবে, তাহলে প্যাডিং টপ 30 পিক্সেল, আচ্ছা এটা দিয়ে দিলাম 50 পিক্সেল, প্যাডিং বটম 50 পিক্সেল, দুইটাতে চলে আসলো। এবং আমি যদি কালার দিয়ে দিই, এখানে জাস্ট কালার লিখে দিই, কালার লিখে দিই, কালার দিয়ে দিলাম হোয়াইট, দুইটাতে দেখেন একই সাথে হয়ে যাচ্ছে, একই সাথে। এরকম অনেক ক্ষেত্রেই কি হবে যে আপনি প্যারেন্ট, এটা তো প্যারেন্ট, এগুলো চাইলে এটা হচ্ছে প্যারেন্ট, এই প্যারেন্টের উপর কোনো স্টাইল দিলে সেটা ভিতরে গুলোতে অনেকটা পেয়ে যায় অনেক ক্ষেত্রে। ওকে, এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কি হলো, এটা আমাদের প্যাডিং টপ হইলো বটম হইলো। আমি চাচ্ছি যে এটা তো সেন্টারে করব না, লেফটে রাখবো, কিন্তু এখানে একটা গ্যাপ দরকার, এখানে ফুলাই দিব আমরা। তাহলে কি করে দিব আমরা, এখানে প্যাডিং লেফট, লেফট 50 পিক্সেল। সো দেখেন লেফট থেকেও একটা প্যাডিং পেয়ে গেছে 50 পিক্সেল। এই যে সিএসএসটা আমরা লিখলাম, এটা দেখেন এখানে কিন্তু লেখা আছে কি ইন্সপেক্টর স্টাইল শিট, এখানে কিন্তু লেখা নাই যে ক্লাস সিএসএস, ক্লাস 3.css এমন কিছু লেখা নাই, তার মানে এটা আমার কোথাও সেভ করা নাই, আমি জাস্ট এই ব্রাউজারের মধ্যে লিখলাম। সো এটা সেভ করতে হলে কি করব, এই যে সিলেক্টর আছে সিলেক্টরের উপর মাউস নেব, রাইট বাটন ক্লিক, তারপরে কপি রুলে ক্লিক করে দিব। এরপরে আমাদের সিএসএস ফাইলটা ওপেন করব, করার পর ঠিক একদম নিচে, নিচে দিতে হবে, আপনি এখানে দিতে পারবেন না ওখানে দিতে পারবেন না, ব্যাপারটা এমন না, নিচেই আমি দিয়ে দিচ্ছি যাই আর কি। তো এটা আসলাম, আসার পরে এবার যদি আমি রিফ্রেশ করি আমার দেখেন এইটা পেয়ে গেল। এখন আমি এই যে দুইটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম এই কারণে যে আপনাকে বোঝানোর জন্য একটা নতুন প্রপার্টি দেখতে হবে, আমার একটা নতুন প্রবলেম কিন্তু অ্যারাইজ অলরেডি হয়ে গেছে। এটার মধ্যে কি কোনো গ্যাপ আছে, এই দুইটা কালারের মধ্যে কি কোনো গ্যাপ আছে বলেন তো? না গ্যাপ নেই। গ্যাপ না, আমার দুইটা কালারের মধ্যে একটা গ্যাপ দেওয়ার প্রয়োজন। তো সেই গ্যাপটা আমি তো প্যাডিং দিয়ে দিতে পারতেছি না, প্যাডিং দিলে কি হচ্ছে ফুলে যাচ্ছে। বাট গ্যাপটা তৈরি করতে হইলে আমাদেরকে যেটা করতে হবে যে গ্যাপটা কোথায় চাচ্ছি, গ্যাপ আমি চাচ্ছি যে কি এইটার উপরে গ্যাপ বা এইটার নিচে গ্যাপ। এটার নিচে গ্যাপ দিলে কি হবে, এটা দূরে চলে যাবে, অথবা এইটার উপরে গ্যাপ দিলে এটা দূরে চলে যাবে, যে কোনোটাই আমরা করতে পারি। একটা প্রবলেমের একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রত্যেকটা প্রবলেমের ম্যাক্সিমাম ক্ষেত্রেই অল্টারনেটিভ সলিউশন থাকে। সো আমরা যখন ওই ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তখন এই একটা জিনিস অনেকভাবে অ্যাচিভ করা যায়, তাই কখনো কোড মুখস্থ করার চেষ্টা করবেন না। আমি এখানে যদি করি মার্জ, এটাতে যদি গ্যাপ দিতে চাই আমি এটার উপরে গ্যাপ দিয়েও কি করতে পারি, দুইটার মধ্যে গ্যাপ সৃষ্টি করতে পারি। আপনি চাইলে এইটার নিচে গ্যাপ দিয়েও দুইটার মধ্যে গ্যাপ সৃষ্টি করতে পারবেন, দুইটাই কারেক্ট, কোনোটাই রং না। যতক্ষণ আপনার কাজ আপনি যেটা চাচ্ছেন মানে যে ডিজাইনটা চাচ্ছেন সেটা আপনি যে কোড লিখেই অ্যাচিভ করেন না কেন, যদি পারফেক্টলি কাজ করে দ্যাটস এনাফ, আপনি প্রবলেম সলভ করে ফেলেছেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। সব থেকে বেশি ফ্রাস্ট্রেশনে পড়ে নতুন অবস্থায় এই জিনিসটা নিয়ে যে আমি এইভাবে করতেছি আসলে কি এটা ঠিক হচ্ছে কিনা, কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে এটা জাজমেন্টে আপনাদের যাওয়ার দরকার নাই। আপনি যেটা চাচ্ছেন, যে ডিজাইনটা চাচ্ছেন, যে ফাংশনটা আপনি চাচ্ছেন সেটা কাজ করলেই হইলো। সে আপনি ভিতরে আহ সে ভিতরে আপনি কিভাবে কি করছেন সেটা দেখার বিষয় না,
বাইরে যেটা প্রয়োজন ছিল সেটা অ্যাসিভ হইলেই এনাফ। সো আমরা এই ব্যানার 2 এর উপরে গ্যাপ দিয়ে দিব। উপরে গ্যাপ দিতে চাইলে এই যে ব্যানার 2 এর উপরে গ্যাপ দিতে চাইলে গ্যাপ দেওয়ার জন্য ব্যবহার করা হয় মার্জিন। যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করছেন তারা এটা জানেন। গ্যাপ দেওয়ার জন্য ব্যবহার করা হয় মার্জিন। আমি উপরে দিতে চাচ্ছি গ্যাপ, এই জন্য লিখবো মার্জিন টপ। এখানে আমি 50 পিক্সেল দিয়ে দিলাম, এই দেখেন মার্জিন টপ 50 পিক্সেল দিয়ে দিলাম, এই উপরে গ্যাপ দিয়ে দিলাম। তার ফলে কি হয়ে গেছে, দুইটার মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেছে, মার্জিন টপ। তো আমি চাচ্ছি না মার্জিন টপ আমি দেবো না, এটার নিচে দিয়ে দিব গ্যাপ। তাহলে এই জাস্ট ব্যানারকে সিলেক্ট করেন, ব্যানারের এইখানে আসেন, যে এই যখন আপনার সিএসএস লেখা আছে অলরেডি, তখন জাস্ট লাস্টে যে ভ্যালুটা থাকবে সেটার উপর মাউস নিয়ে ক্লিক করবেন, তারপরে এন্টার প্রেস করবেন, তাহলে নতুন লাইনে চলে যাবেন। এখানে দিতে হবে মার্জিন বটম, বটম দিলাম 50 পিক্সেল। দেখেন দুভাবে কাজ করছে। সো এইখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা থেকে আরেকটার মধ্যে কোনো গ্যাপ তৈরি করতে চাইলে আমাদেরকে ব্যবহার করতে হবে মার্জিন। উপরের দিকে গ্যাপ তৈরি করতে চাইলে মার্জিন টপ, নিচের দিকে গ্যাপ তৈরি করতে চাইলে মার্জিন বটম, লেফটে তৈরি করতে চাইলে মার্জিন লেফট, রাইটে তৈরি করতে চাইলে মার্জিন রাইট। মনে থাকবে? মার্জিন এবং প্যাডিং এর ডিফারেন্সটা কি বুঝতে পেরেছেন সবাই? মার্জিন এবং প্যাডিং এর পার্থক্য কি বলেন? মার্জিন হচ্ছে গ্যাপ সৃষ্টি করবে, হ্যাঁ আর প্যাডিং হচ্ছে ভিতরের জিনিসটাকে ফোলাই দিবে। হ্যাঁ, ভিতরের জিনিসটাকে ফুলাই দিবে। পারফেক্ট। এখন অনেক সময় যেটা হবে যে মার্জিন দিয়েও একটা কাজ তো করা যাচ্ছে, আবার প্যাডিং দিয়েও করা যাচ্ছে। বিষয়টা একটু কনফিউজিং। কেমন কনফিউজিং? দেখেন, আমি যখন কালার উঠাই দিব, দুইটারই কালার উঠাই দিব, ঠিক আছে? আমি যখন মনে করেন যে আমি দুইটা নতুন ট্যাগ নিই, এখানে এই যে এটা দুইটা নিলাম, এখানে ক্লাস দিলাম, ক্লাস হেড ওয়ান, আছে হেড ওয়ান, হেড টু, এই যে দুইটা নিলাম, দুইটা হেডিং। সো এই দুইটা হেডিং এর মধ্যে যদি আমি গ্যাপ তৈরি করতে চাই, এখন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নাই, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নয়, দুইটার মধ্যে যদি গ্যাপ তৈরি করতে চাই, মনে হেড ওয়ানে যদি দিয়ে দিই প্যাডিং বটম 50 পিক্সেল, এটা গ্যাপ তৈরি হয়ে গেল না? একটু আগে বললাম কি যে গ্যাপ তৈরি করতে চাইলে কি করতে হবে, মার্জিন, আর কোন একটা জিনিস ফুলাই দিতে চাইলে কি করতে হবে, প্যাডিং দিতে হবে। কিন্তু এখন আমি প্যাডিং দিয়ে কি করে ফেলতে পারতেছি, প্যাডিং দিয়েই গ্যাপ তৈরি করতে পারতেছি। হ্যাঁ, গ্যাপ অ্যাকচুয়ালি হয়েছে, কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে এটাতে যে সলিড কালার আছে, ওই যে হোয়াইট কালার আছে, এই কারণে আর আমার ব্যাকগ্রাউন্ডটাও কি হোয়াইট, এই জন্য এখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। কিন্তু এটাতে যদি একটা কালার দিয়ে দিই আমি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ভায়োলেট, যখনই কালার দিয়ে দিয়েছি তখন কিন্তু আর গ্যাপ থাকতেছে না। সো যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে বা ইমেজ থাকে, তখন গ্যাপ তৈরি করার জন্য আপনাকে মার্জিনই ব্যবহার করতে হবে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার না থাকে, সেক্ষেত্রে আপনি প্যাডিং দিয়েও কি করতে পারবেন, ডিস্টেন্সটা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা মার্জিন এবং প্যাডিং দুইটা জিনিস বুঝে গেলাম। এখন আমরা যদি আগের ইসে চলে যাই, আমি চাচ্ছি যে এইখানে এই যে ব্লু কালারটা হয়েছে, ব্লু কালারের নিচে এইরকম মনে করেন যে একটা দাগ দিয়ে দিব। ব্লু কালারের নিচে আমি চাচ্ছি যে এইরকম একটা লাল দাগ থাকবে বরাবর, ঠিক আছে? এরকম একটা দাগ, লাল না হোক, যে কোনো একটা দাগ দেওয়া শিখেছিলাম আমরা এইচটিএমএল এর একটা ট্যাগের মাধ্যমে, সেই ট্যাগটার নাম কি মনে আছে? এইচআর এইচআর পারফেক্ট, এইচআর ট্যাগের মাধ্যমে শিখেছিলাম। তো আমাদের আর এইচআর ট্যাগ লাগবে না, আমরা সিএসএস দিয়ে এটা করতে পারবো। ওকে, এই নিচে দিয়ে একটা বড় বড় দাগ দিয়ে দিতে যাচ্ছি, এবং দাগের আবার বিভিন্ন স্টাইলও দিতে পারবো। তো চলেন সেটা দিই। সেটা দেওয়ার জন্য এই যে ব্যানার টুতে আসলাম, এটার উপর দিতে যাচ্ছি, সেটাকে বলা হয় বর্ডার, বর্ডার দিয়ে দিব।
বর্ডার কোথায় দিতে যাচ্ছি, নিচে, বর্ডার বটম, বর্ডার বটম দিলাম 5 পিক্সেল, মানে এটা কতটুকু মোটা হবে 5 পিক্সেল। তারপরে আমাদেরকে দিতে হবে বর্ডারের স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল হয়, কি কি স্টাইল হয় দেখাবো আপনাদেরকে। সলিড দিলাম আমি আপাতত, তারপরে দিয়ে দিব আমরা কালার রেড। এই দেখেন নিচে দিয়ে একটা রেড দাগ দিতে চেয়েছিলাম, সেই দাগটা কি এসেছে, এসে গেছে। সো নিচে যদি আমি চারদিকে বর্ডার দিতে চাই, চারদিকে, তাহলে জাস্ট বর্ডার দিয়ে দিব, তাহলে চারদিকে হয়ে যাবে, এই দেখেন চারদিকে হয়ে গেল। কোনো স্পেসিফিক ভাবে আবার মার্জিনের ক্ষেত্রেও যদি আপনি চারদিকে মার্জিন দিতে চান জাস্ট মার্জিন লিখবেন, চারদিকে প্যাডিং দিতে চাচ্ছেন জাস্ট প্যাডিং লিখবেন, তখন আর লেফট রাইট বটম এসব মেনশন করার দরকার নাই। ওকে, সো বর্ডারের যেটা বিষয় হচ্ছে যে আমি জাস্ট নিচে দিতে চাচ্ছি, এজন্য বর্ডার বটম, বর্ডার বটম। এই বর্ডার কয়টা ভ্যালু নেয়, তিনটা। প্রথমটা হচ্ছে এই বর্ডারের থিকনেসটা, বর্ডার কতটুকু মোটা হবে। তারপরে বর্ডারের স্টাইল, স্টাইল বিভিন্ন স্টাইল আছে, আপাতত একটা শিখেন সলিড। এরপরে কি দিতে হবে, কালার, বর্ডারের কি কালার হবে, একটা করে স্পেস হবে, প্রত্যেকটা ভ্যালুর পরে একটা করে স্পেস হবে। তো এই যে সলিড, সলিডের পরিবর্তে আমরা কি দিতে পারি, ড্যাশড, ড্যাশড, এই দেখেন ড্যাশড বর্ডার দিতে পারি। তারপরে হচ্ছে আর কি কি যেন আছে, সলিড ড্যাশ গ্রোভ, এরকম একটা ছিল সলিড। আচ্ছা কি কি আছে একটু দেখি, মুখস্থ করার দরকার নাই, দেখেন আমার নিজেই কিন্তু মনে নাই। সিএসএস বর্ডার স্টাইলস, হ্যাঁ সিএসএস বর্ডার স্টাইলস, বর্ডার, এই দেখেন গ্রোভ স্পেলিং মিস্টেক করেছি, ডটেড, তারপর ড্যাশ, আমরা শিখেছিলাম সলিড, সলিডটাই বেশি ব্যবহার করা হয়। তারপরে মনে করেন যে হচ্ছে ডটেড, ড্যাশ, ডাবল, আমরা চলেন যাই এখানে দিই, যেমন ডটেড, এই যে ডট হয়ে গেল। তারপরে গ্রোভ, এই দেখেন গ্রোভ হয়ে গেল। তারপরে আর আরো যেগুলো আছে ডাবল, এই যে দুইটা দাগ হয়ে গেল। এইভাবে আর কি দেওয়া যায়, বিভিন্ন ধরনের বর্ডারের স্টাইল আছে। আর আমরা এখানে সলিডটা বেশি ব্যবহার করি, আমি সলিডটাই দিয়ে রাখলাম, সলিড বর্ডার কিন্তু দেওয়া হয়ে গেল। এইভাবে আমরা বর্ডার দিতে পারি, বর্ডারে লেফট রাইট বটম এইভাবে আমরা দিতে পারি। এটা আমি সেভ করে ফেলি, আমার কোড এডিটরে চলে যাই। কাকে দিয়েছিলাম আমি, ব্যানার 2 কে দিয়েছিলাম, ব্যানার 2 তে আসি, এই যে বর্ডার বটম চলে আসলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বর্ডারটা দিলাম, আমরা অনেক সময় দেখি এখানে না, আমরা, আমি যদি আমার ওয়েবসাইটে নিয়ে যাই আপনাদেরকে, এই দেখেন এই যে বক্সগুলোর কর্নার গুলো কি করা, রাউন্ড করা না, কর্নার গুলো কি একদম সরাসরি এইভাবে আছে, স্কোয়ার শেপ আছে, দেখেন তো বক্সের কর্নার গুলো স্কোয়ার শেপ কিন্তু নেই, স্কোয়ার শেপ নেই, রাউন্ড করা, এটা কিভাবে করে। এইটা করার জন্য, এটা বোঝার জন্য আমরা যেটা করব, আমি আগে এই যে পুরা ওয়েবসাইটে দুই পাশে আমি গ্যাপ তৈরি করব, দুই, পুরা ওয়েবসাইটে দুই পাশে আমি গ্যাপ তৈরি করব। তো এই পুরা ওয়েবসাইটটা আছে কোন ট্যাগের মধ্যে, এই বডি ট্যাগের মধ্যে না, দেখেন তো বডি ট্যাগের মধ্যে পুরো ওয়েবসাইটটা আছে। তো আমি বডিকে ধরলাম, বডিকে ধরে মার্জিন দিব, মার্জিন লেফট দিয়ে দিলাম মনে করেন যে 30 পিক্সেল, এই দেখেন 30 পিক্সেল হয়ে গেল। এবার মার্জিন রাইট কত পিক্সেল, 30 পিক্সেল। এখন আমি বডি ট্যাগকে কেন ধরলাম ভাই, বডি ট্যাগটা একটা ওয়েবসাইটের একটা একটা ওয়েবসাইটে একটাই বডি ট্যাগ থাকে, তো এটা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই, মানে বডি ট্যাগ আর একাধিক হয় না কখনো, একটাই হবে। তো এটা আমি কপি করে নিই, কপি করার পরে এটা আমি এখানে সেভ করে ফেললাম। ওকে, তো সেভ করে ফেললাম, সেভ করার পর রিলোড করি, দেখেন তাহলে আমার একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে কি এই কর্নারটা রাউন্ড হয়ে যাবে, এই কর্নারটা রাউন্ড হবে, এই কর্নারটা রাউন্ড হবে, এই কর্নারটা রাউন্ড হবে, চারটা কর্নারই রাউন্ড হয়ে যাবে। কিভাবে রাউন্ড করতে হবে, তাহলে আমাকে এটা ধরতে হবে, এটাকে ধরি ব্যানার 2, এই যে ব্যানার 2, এইটাতে এসে এই লাস্টে এটাতে ক্লিক করলাম একটা, তারপরে এন্টার প্রেস করব কিবোর্ড থেকে।
এখানে আসলাম, আসার পরে কিবোর্ড থেকে দিয়ে দিলাম বর্ডার, রাউন্ড করার জন্য দিতে হবে বর্ডার রেডিয়াস, RADIUS, OUS না কিন্তু, RADIUS, বর্ডার রেডিয়াস। আপনি কতটুকু কর্নারটা রাউন্ড করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি যদি জাস্ট 1 পিক্সেল দিই, অল্প একটু হয়েছে, আমরা বুঝতেই পারতেছি না। এবার দেখেন 2 পিক্সেল দিলাম, আরেকটু হয়েছে, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল, যত বেশি দিবেন আপনার এই কর্নারটা তত বেশি রাউন্ড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। সো আমরা এভাবে বিভিন্ন রকম শেপ নিয়ে চলে আসতে পারি। এভাবে রাউন্ড করে দেখেন একটা সুন্দর একটা শেপ কিন্তু চলে এসেছে। সো আমি এখানে এটা 90 পিক্সেল রেখে দিলাম। এটা কপি করি, এটা হচ্ছে ব্যানার 2 তে দিয়েছি আমরা, ব্যানার 2। সো এই দেখেন আমাদের তাহলে কি হলো, আমাদের এই বর্ডারটা, কর্নার গুলো রাউন্ডেড হয়ে গেলো। আপনি যদি এটা কমাতে চান, বর্ডার রেডিয়াস কমাই দেন, তাহলে এই যে ভ্যালুটা, মানে রাউন্ডনেসটা কমে যাবে। এইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এই কর্নার গুলো রাউন্ড করার ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার রাউন্ড করতে হবে কর্নার জি। কিভাবে? ওকে, এখন আপনার মনে করেন যে চাচ্ছেন যে এই কর্নারটা একরকম রেডি রাউন্ড হবে, এটার একরকম, এটার একরকম, এটার একরকম। আমি কিন্তু মাউস এইখান থেকে শুরু করে নেই, খেয়াল করেন আমি মাউস কোন জায়গা থেকে শুরু করতেছি। আমি বলতেছি এই যে এইখান থেকে, আমি কিন্তু বলতেছি না এখান থেকেও না, এখান থেকেও না, এখান থেকেও না, এইখান থেকে, ঠিক এইখান থেকে। খেয়াল করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারলে আপনি মানে শিখে শিখে যাবেন শর্টকাটটা। এই ব্যানার ওয়ান এর যেটা যাচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, কর্নার আছে আমাদের মোট কয়টা? কর্নার আছে কয়টা বলেন তো? 4টা। 4টা কর্নার আছে। তো এইখান থেকে শুরু হবে প্রথম ভ্যালুটা এইখানকার। প্রথমে আমি এখানে চাচ্ছি যে 5 পিক্সেল রেডিয়াস হবে। দেখেন একটা ভ্যালু দিলাম, বিধায় কি হলো, 4 দিকে হয়ে গেল। এখানে আমরা 4টা ভ্যালু দিতে পারবো। একটা ভ্যালু দেওয়ার জন্য কি করতে হবে, একটা করে স্পেস। এরপরে আমি দিয়ে দিলাম 10 পিক্সেল, মনে করেন যে 40 পিক্সেল, পার্থক্য বোঝানোর জন্য। আমি যদি 2টা ভ্যালু দিই, একটা ভ্যালু দিলে কি 4 দিকেই কাজ করবে। যদি 2টা ভ্যালু দিই, প্রথম ভ্যালুটা কাজ করবে কি এভাবে আড়াআড়ি ভাবে, এইখানে টপ লেফটে, আর একটা প্রথম ভ্যালুটা কাজ করবে কোথায়, বটম রাইটে। তারপর সেকেন্ড ভ্যালুটা কাজ করবে টপ রাইট এবং বটম লেফট। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, এরকম শেপ আপনাদের বানানো লাগতেই পারে। তো 2টা ভ্যালু দিলে এভাবে কাজ করবে। 3টা ভ্যালু দিলে কি হবে, 100 পিক্সেল। 3টা ভ্যালু দিলে যেটা কাজ করবে সেটা হচ্ছে, 10 পিক্সেল হয়ে গেছে, 100 পিক্সেল যাচ্ছে। 3টা দিলে যেটা হচ্ছে, প্রথম ভ্যালুটা এখানে কাজ করছে, সেকেন্ড ভ্যালুটা এইখানে কাজ করছে এবং এইখানে কাজ করছে, মানে আড়াআড়ি ভাবে কাজ করতেছে। প্রথমে যখন 2টা দিয়েছিলাম এই আড়াআড়ি ভাবে কাজ করছিল, এখনো দেখেন আড়াআড়ি ভাবে কাজ করতেছে। সো প্রথম ভ্যালুটা এখানে কাজ করলো, সেকেন্ড ভ্যালুটা এইখানে এবং এইখানে, এবং থার্ড ভ্যালুটা কাজ করছে এইখানে। আমি যদি এখানে আবার দিয়ে দিই 0 পিক্সেল, 0 পিক্সেল, তাহলে দেখেন প্রথমটাতে কি হয়েছিল 5 পিক্সেল, এই যে অল্প একটু রাউন্ডেড হয়েছে। সেকেন্ড ভ্যালুটা 40 পিক্সেল, এখানে কাজ করছে। থার্ড ভ্যালুটা 100 পিক্সেল, এখানে কাজ করছে। ফোর্থ ভ্যালুটা 0, এইখানে একটু রাউন্ডনেস হয়নি। এইভাবে আর কি এখান থেকে কাজ করতে থাকে। ঠিক আছে, ঠিক তেমনই 4টা ভ্যালু যেমন আমরা বড় রেডিয়াসে দিলাম, তেমনই আমরা কি করতে পারি, আমরা এই সেম ভাবে মার্জিন এবং প্যাডিং এর ক্ষেত্রেও 4টা ভ্যালু দিতে পারি। মার্জিন টপ বটম এভাবে না লিখে 4টা ভ্যালু দিতে পারি, সেটাও আমরা দেখব। এইভাবে আমরা বড় রেডিয়াস দিতে পারি। আমরা এটা কপি করি, ব্যানার, ব্যানারে দিয়েছিলাম আমরা এটা। এই যে আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, এইভাবে হয়ে গেল। এখন আমি যদি এইটাতে ধরি হেড 1, হেড 1-এ আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে এইটার চারদিকে স্পেসিং হবে, তাহলে কি দিব, জাস্ট মার্জিন দিয়ে দিলাম 30 পিক্সেল।
তা দেখেন চারদিকে 30 পিক্সেল হয়ে গেল। এটা দেখেন এইখান থেকে সরে গেছে না, তার মানে এখানে একটা মার্জিন পাইছে, এটাতে একটা মার্জিন, এখানে একটা মার্জিন, এই সোজাসুজি দেখেন থাকার কথা এখানে নাই। সো চারদিকে একটা মার্জিন শেপে আছে। প্যাডিং এর ক্ষেত্রেও আমি চাচ্ছি যে চারদিকে প্যাডিং পাবে, এই যে প্যাডিং 40 পিক্সেল, চারদিকে কিন্তু প্যাডিং আছে, এইদিকেও আছে এইদিকেও আছে। এখন কোনটা প্যাডিং কোথায় পাচ্ছে কোথায় পাচ্ছে না সেটাও আমরা দেখতে পারি। সেটা দেখার জন্য আমরা এই সিলেক্টরটা নিব। সিলেক্টরটা নেওয়ার পরে ঠিক যেটাতে দেখতে চাচ্ছি সেটার উপর মাউস নিয়ে যাব। সেটার উপর যদি মাউস নিয়ে যায়, মাউস নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমরা কি দেখতে পারছি, তিন রকমের কালার দেখা যাচ্ছে, তাই না? এই যে একটা দেখা যাচ্ছে যে এটা কি কালার, কালারের নাম ঠিক জানি না, যাই হোক এই যে এরকম যে একটা কালার আসতেছে, এই কালারটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এটাতে মার্জিন দেওয়া আছে চারদিকে। এই যে মার্জিন দিছিলাম না আমরা এখানে, মার্জিন 30 পিক্সেল, এখানে দেখেন যে 30 পিক্সেল আমরা মার্জিন দিয়েছি, সেটা চারদিকে মার্জিনটা পাচ্ছে। এবং এই যে আরেকটা কালার দেখা যাচ্ছে, আরেকটা কালার রেড এর উপর একটা কালার, এই জন্য একটু মনে হচ্ছে যে অন্য কালার, বাট এখানে আরেকটা কালার আছে, এই কালারটা দিয়ে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্যাডিং, চারদিকে প্যাডিং পেয়েছে, আর এটা হচ্ছে কন্টেন্টের অ্যাকচুয়াল উইডথটা আর কি। তো আমি যদি ওইটা আপনাকে বোঝাতে চাই, এইখানে যদি আসি, এই দেখেন এটাতে দেখেন এই ব্যানারে আমি হচ্ছে কি নিয়েছি, ব্যানারে দেখেন ব্যানারে মার্জিন কি আছে, মার্জিন বটম 50 পিক্সেল, ওই যে মার্জিনের যে কালারটা সেটা এখানে আছে, এটা দেখেন এই দেখেন মার্জিন। আর প্যাডিং নিয়েছিলাম আমরা কোথায়, প্যাডিং বটম 50 পিক্সেল, এই দেখেন এখানে প্যাডিং বটম একটা ডিফারেন্ট কালার, ব্যাকগ্রাউন্ডে যে কালার সেটা থেকে আর ডিফারেন্ট একটা কালার, এই দেখেন প্যাডিং টপও আছে বটমও আছে। এইভাবে আর কি আমরা বুঝতে পারি যে অনেক সময় হয় কি আমরা সিএসএস লিখতেছি, লিখলে যে সব সময় কাজ করবে ব্যাপারটা এমন না, অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার প্যাডিং এবং মার্জিনের ব্যাপার। তো আমরা প্যাডিং এর যে ব্যাপারটা এখানে শিখতেছিলাম যে জাস্ট প্যাডিং দিয়ে দিলাম তাহলে চারদিকে পাচ্ছে। তো আমি চাচ্ছি যে উপরে নিচে একরকম প্যাডিং দিব, রাইট এবং লেফটে অন্যরকম প্যাডিং দিব। যেখানে ছিলাম আমরা সেটা হচ্ছে যে হেড ওয়ান, হেড ওয়ানে আমরা কি করলাম, মার্জিন 30 পিক্সেল, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন পারফেক্টলি? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন পারফেক্টলি? হ্যালো, জি শুনতে পাচ্ছি। শোনা যায়? ওকে ওকে। তো হেড ওয়ানে, হেড ওয়ানে আমরা কি করলাম, প্যাডিং দিলাম যেটা চারদিকে পাচ্ছে, বাট আমি চাচ্ছি যে না উপরে নিচে একরকম পাবে, রাইটে এবং লেফটে। দেখেন খেয়াল করবেন আমি কিন্তু বলছি রাইট এবং লেফট, লেফট রাইট বলছি না, রাইট এবং লেফট, খুবই ইম্পর্টেন্ট। সো তো উপরে নিচে 40 পিক্সেল দিতে হচ্ছে এবং রাইট এবং লেফটে দিতে হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল। এই দেখেন আমার উপরে নিচে 40 পিক্সেল হয়েছে এবং রাইট এবং লেফটে কত হয়েছে, এই দেখেন রাইট এবং লেফটে, এইখানে দেখেন এখানে কি লেফট, এই হচ্ছে রাইট, অর্থাৎ এই রাইটে এবং লেফটে 100 পিক্সেল আছে। এবং টপ আর বটমে দেখেন কালার দেখেন কতটুকু জায়গা দখল করছে। এটা দেখেন এই অংশটুকু দেখেন কম 40 পিক্সেল, এটা 40 পিক্সেল, এটা দেখেন 100 পিক্সেল, আর এটা দেখেন 100 পিক্সেল। ওকে, এই দেখেন আমি যদি আমাকে মেপেই দেখায়, এই দেখেন এখানে 100 পিক্সেল আছে, এই যে 98 মানে 100 আছে পারফেক্টলি যদি ধরি। তো এইভাবে আমরা কি দেওয়াই, প্রথম ভ্যালুটা যদি দুইটা ভ্যালু দিই, একটা ভ্যালু দিলে চারদিকে পাবে, আমরা যদি দুইটা ভ্যালু দিই প্রথমটা কি কাজ করবে টপ এবং বটম, আর সেকেন্ড ভ্যালুটা কাজ করবে রাইট এবং লেফট। যদি তিনটা ভ্যালু দিই, তিনটা ভ্যালু দিই তাহলে বলেন কোন দিকে কাজ করতেছে, কিভাবে বলেন যেন একটু দেখে বলেন তো, কোনটা কোন দিকে কাজ করতেছে বলেন দেখে আপনারা, বুঝতে পারতেছেন কি আপনারা? আচ্ছা যদি তিনটা ভ্যালু দিই, প্রথম ভ্যালুটা কাজ করবে টপে, এই যে দেখেন টপে কিন্তু অল্প একটু জায়গা আছে। সেকেন্ড ভ্যালুটা 100 পিক্সেল, 100 পিক্সেল কোথায় কাজ করছে বলেন, 100 পিক্সেল রাইট এবং লেফটে। আর যে থার্ড ভ্যালুটা সেটা কাজ করতেছে নিচে। ওকে, তো এই যে ব্যাপারটা, এটা শর্ট হ্যান্ড যদি একটু জটিল আপনাদের লাগে তাহলে এই জটিল
সিস্টেমের মধ্যে আসার দরকার নাই আপনাদেরকে, আপনারা একটু বেশি লাইন লিখেন। প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং বটম 200 পিক্সেল, প্যাডিং লেফট 40 পিক্সেল, সরি 40 পিক্সেল, প্যাডিং রাইট 40 পিক্সেল। এভাবে লিখেন আপনারা প্রথম অবস্থায়, যদি বুঝতে প্রবলেম হয়। এভাবে আমরা প্যাডিং টপ বটম লেফট রাইট লিখতে পারি, বাট ওটা ছিল শর্ট হ্যান্ড, শর্টকাটে লেখার পদ্ধতি। ওকে, হোয়াট এভার। আজকে একটু ধারণা দিয়ে রাখলাম শর্টকাটে কিভাবে লিখতে হয়। যখন এই জিনিসগুলোতে আপনারা ইউজ টু হয়ে যাবেন, তখন আস্তে আস্তে ওইগুলো শিখে নেবেন, তাহলে অনেক বেশি ফাস্টার কোড করতে পারবেন। সো আমরা আজকে যেটা শিখলাম, মার্জিন শিখেছি, বর্ডার শিখেছি, প্যাডিং শিখেছি, এবং বর্ডার রেডিয়াস শিখেছি। খুব বেশি কিছু টপিক শিখি না, কিন্তু খুবই অল্প কিছু টপিক শিখেছি। বাট আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা কিছু একটা লেআউট বানাইতে পারছি, কিছু একটা বানাতে পেরেছি, সেটা কিন্তু বড় কথা। আমরা এই যে কিছু একটা ডিজাইন করতে পারছি, ভিজুয়ালি একটু সুন্দর লাগছে আর কি, এই যে ব্যাপারগুলো বানাতে পারছি, এই জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। এই জিনিসগুলো প্র্যাকটিস করলে আমাদের আর খুব বেশি কিছু শেখা লাগবে না। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে বিভিন্ন লেআউট বানানো যায়। আমি যদি আপনাদের দেখাই, আমার যে ওয়েবসাইটটা ছিল, আমরা আমার ওয়েবসাইটে গিয়েছিলাম, এই যে আমি ওয়েবসাইটে আসলাম, এই যে পাশাপাশি তিনটা রাখছি, এই ধরনের ডিজাইন কিভাবে বানানো যায় এই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব, ঠিক আছে? এবং আমরা একটু দেখব রেসপন্সিভনেস নিয়ে কিভাবে কাজ করতে হয়। রেসপন্সিভনেস নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে সিএসএস লেখা লাগে। তো আমরা নেক্সট ক্লাস কমপ্লিট করার পরেই ওয়ার্ডপ্রেসে মুভ করব। কারো কি কোনো কোশ্চেন আছে, কোনো কিছু জানার আছে থাকলে বলেন। সবাই কি প্র্যাকটিস করতেছেন নাকি জাস্ট ভিডিও দেখতেছেন বলেন তো? প্র্যাকটিস করতেছি ভাই। হ্যাঁ, প্র্যাকটিস করেন। আর একটা ক্লাস আমরা সিএসএস দেখব, অল্প কিছু সিএসএস দেখতে হবে, সেটা দেখার পরে আমরা ওয়ার্ডপ্রেসে মুভ করব। ওয়ার্ডপ্রেসে মুভ করলে এই কোডিং নিয়ে আর এত প্যারা নেওয়া লাগবে না। বাট যা কিছু দেখানো হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যারা স্কিপ করে যাবেন, প্র্যাকটিস করবেন না, তারা ক্লায়েন্টের কাজ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কাজ নেয়ার পরে দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্লায়েন্টকে ফুললি স্যাটিসফাইড করতে পারতেছেন না। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই, একটা ক্লায়েন্টের কাজ আহ, যেটা চলমান আছে। বাংলাদেশি একজনই এই কাজটা নিয়েছিল ক্লায়েন্টের কাছ থেকে, বাট প্রজেক্টটা পারফেক্টলি ডেলিভার করতে পারে নাই। সো যখন ক্লায়েন্ট আমার সাথে কথা বললো, কথা শুনে বুঝতে পারছে যে আমি বাংলাদেশি, তখন জিজ্ঞেস করতেছে তুমি বাংলাদেশ থেকে? আমি বললাম হ্যাঁ বাংলাদেশ থেকে। বলছে যে এই ওয়েবসাইটটা তো বাংলাদেশি একজনের কাছ থেকেই দেওয়া হয়েছিল, কিন্তু সে পারফেক্টলি কমপ্লিটও করতে পারে নাই, আর রেসপন্সও করতেছে না, একটা অবস্থা। তো রেসপন্স করতে না পারার কারণ হচ্ছে এই যে ফ্রিল্যান্সারটা কাজটা নিয়েছিল সে সিএসএস অতটা পারদর্শী না, যে কারণে সে বাধ্য হয়েছে কুইট করতে। এইটা হচ্ছে ক্লায়েন্টের দরকার, এই ওয়েবসাইটটা। এটা একটু দেখাই, ওয়ার্ডপ্রেসে আমরা চলে আসছি এখনই। হুম, হ্যাঁ, আগে ওয়েবসাইটটা একটু ব্যাকে ব্যাকে নিয়ে আসি। ক্লায়েন্ট যেটা চাচ্ছিল সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা এইভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে? এই যা এখন দেখাতে যা করতেছি এগুলো আপনাদেরকেও করতে হবে 2 দিন পরেই। সো এইটা হচ্ছে ক্লায়েন্টের দরকার, এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ক্লায়েন্টের দরকার। এরকম সেম ডিজাইন এভাবে আসবে, তারপর এখানে ক্লিক করলে এভাবে শপিং কার্ট আসবে, হ্যাঁ, তারপরে যে অ্যাকাউন্ট দেখতে পারবে, এভরিথিং এখান থেকে সে দেখতে পারবে। কিন্তু সে ক্লায়েন্টের কাছে ডেলিভার করছে এই ওয়েবসাইটটা, যদিও এখানে আমি কিছুটা ঠিক করছি, এখনো কমপ্লিট হয় নাই।
আগামীকাল কমপ্লিট করতে হবে ওয়েবসাইটটা। এইটা পাঠাইছে, এটা দেখেন ওয়েবসাইটের কি অবস্থা। ওয়েবসাইটের কি অবস্থা, এইসব স্টাইল একদম ভেঙে চুরে একাকার। তো এই যে জিনিসগুলো, এই যে এই হেডারটাতে আমি একটু ঠিক করছি, এই যে এখানে এই জিনিসগুলো ঠিক করা হয়েছে, এখানে এটা ঠিক করা হয়েছে। তো এই জিনিসগুলো ঠিক করার জন্য আমার কিছু সিএসএস লেখা লাগছে। সিএসএস কিছু লিখছি আমি। তো সিএসএস লেখার পরে আমি এটা সেভ করছি কোথায়? উম, উম, ও এখন সিএসএস লিখে নাই, যাই হোক সিএসএস এটাতে লিখি নাই। সিএসএস না লিখে যেটা করছি, এই এডিটর থেকে ঠিক করেছি, এখান থেকে এটা নিয়ে আপনারা কাজ করবেন। এই জায়গাগুলো থেকে ঠিক করেছি, এগুলো ঠিক করার জন্য দেখেন এখানে সব কিছু লেখা, এতদিন যা যা শিখলেন আপনারা। এই যে টাইপোগ্রাফির মধ্যে আসি, আজকে যেগুলো শেখাইলাম, যেমন সাইজ, এই দেখেন এই লেখাটা সাইজটা পরিবর্তন করতে হলে তখন এতদিন কি লিখলেন? ফন্ট সাইজ লিখলেন। বাট এখন আর এখানে আর ফন্ট সাইজ লেখা লাগবে না, আপনার জাস্ট মাউস দিয়ে দেখেন ছোট বড় করতে পারতেছেন, দেখতে পাচ্ছেন? এইভাবে ছোট বড় করবেন, এইভাবে। তারপরে দেখেন টেক্সট ট্রান্সফর্ম শিখেছিলাম, নামগুলো কতটা ইম্পর্ট্যান্ট, নাম এখানেও আছে। টেক্সট ট্রান্সফার দেন আপার কেস, তারপরে কি লোয়ার কেস, তারপরে কি ক্যাপিটালাইজ। এই তিনটা জিনিসই কিন্তু আমরা শিখলাম। নর্মাল দিলে নর্মালটা হয়ে গেল আর কি। তারপরে আমরা আরো শিখেছিলাম টেক্সট ডেকোরেশন গত ক্লাসে। এই দেখেন লাইন থ্রু দিলে কেটে যাচ্ছে, তারপরে কি ওভারলাইন দিলে উপরে আসতেছে, তারপরে আপনার আন্ডারলাইন দিলে আন্ডারলাইন আসতেছে। এখন আপনারা বলতেই পারেন যে ভাই হচ্ছে সব যেহেতু এখানে দেওয়াই আছে আর দিলেই দেখতে পারতেছি, তাহলে আর এত কষ্ট করে কোড শেখার কি দরকার? সবগুলো জিনিসের এভাবে এডিটিং ফিচার থাকে না, আমাদের অনেক সময় নিজেদের থেকেও সিএসএস লিখতে হয়। তো এই কারণে যখনই সিএসএস লিখতে হবে, কি পরিমাণে সিএসএস লিখতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি দেখাই কি পরিমাণ সিএসএস লেখা লাগে, আমি আরেকটা আমার ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইটে নিয়ে আসি আপনাদেরকে। এইটা এখানে দেখেন সিএসএস লেখার জন্য আমি কত সিএসএস এখানে লিখেছি। আমি যদি দেখাই এখানে, এখানে দেখেন এই যে সিএসএস কেবল শুরু, এখানে দেখেন 361 নাম্বার লাইন পর্যন্ত সিএসএস আছে একটা ফাইলে। আর একটা ফাইলে আছে কত, এই দেখেন 204 নাম্বার লাইন, আর কত হিবিজি লেখা লাগছে, আর কত সিলেক্টর। সো এই জিনিসগুলো আমাদেরকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য আমাদের প্রয়োজন হয় সিএসএস লেখার জন্য। সো এই জন্য সিএসএসটা অবশ্যই সবাই একটু ভক্তি সহকারে শিখবেন। ভক্তি সহকারে শিখলে ক্লায়েন্টকে একদম স্যাটিসফাইড করতে পারবেন, নয়তো ওই যে যে কাজটা দেখাইলাম ওই কাজটার মতো কাজটা নেওয়ার পরে কাজ ছেড়ে পালাইতে হবে। কাজ ছেড়ে পালাইলে আপনার ক্যারিয়ারই কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ একটা কাজ নেওয়ার পর, অর্ডার নেওয়ার পরে আপনি যদি সেটা কমপ্লিট না করেন, কমিউনিকেশন বন্ধ করে দেন, হয়তো টাকা পাবেন না। টাকা পাওয়াটা এখানে ইম্পর্টেন্ট বিষয় না আমাদের ক্ষেত্রে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি যখন কোনো মার্কেট প্লেস থেকে লাইক ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার, যে কোনো মার্কেট প্লেস থেকে কাজ নেন না কেন, আপনি যদি কাজটা পারফেক্টলি ডেলিভার করতে না পারেন, ক্লায়েন্টকে স্যাটিসফাইড না করতে পারেন, ক্লায়েন্ট আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেবে। আর অর্ডার একটা অ্যাকাউন্টে নতুন অবস্থায় যদি একটা অর্ডার ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা আর কখনো গ্রো করবে না। সো বি কেয়ারফুল, সময় আছে, কেবল শুরু করছেন, সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই প্রবলেমগুলো হবে না, এই জিনিসগুলো খুব বেশি জটিল না। এই যে আমি সিএসএস লিখতেছি, সে কবে শিখছি, রেগুলারলি কাজ করতেছি বিধায় কিন্তু ভুলি নাই। আপনার যখন এই জিনিসগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, রেগুলারলি বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করবেন, তখন এই জিনিসগুলো আপনাদের জন্য আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। একটা জিনিস যখন নতুন অবস্থায় আপনি শিখতেছেন, সেই জিনিসটা অনেক বেশি জটিল লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু জটিল জিনিসটা যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, তখন ওই জিনিসটা ইজি হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আপনারা সবাই অনেক বেশি জ্ঞানী, ভালো মন্দ বুঝেন। সো সেভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আজকে এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাস আমরা বুধবারে নিব, অর্থাৎ বুধবার আমরা সিএসএসটা কমপ্লিট করে ফেলবো। দেন নেক্সট উইকে আমরা ওয়ার্ডপ্রেসে মুভ করব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। লাবলু ভাই আছেন? জি ভাই আছি। ওকে, ঠিক আছে, আমি লিভ নিলাম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম